আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তীব্র জ্বালানি সংকটে একবারে থমকে গেছে বাংলাদেশ, এটা বলার অপেক্ষা রাখে না। দেশ জুড়ে শত শত পেট্রোল পাম্প এখন তেল শূন্য। যে কয়েকটি পাম্পে এখনো ডিজেল অবশিষ্ট আছে, সেখানে তেল নিতে গাড়ির 4-5 কিলোমিটার দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। আমরা এই কথাগুলো ঈদের আগে থেকে বা বেশ কিছুদিন ধরেই ভুলে আসছি। মাত্র 2-1 লিটার তেলের জন্য মানুষকে অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেলেও সরকারের মন্ত্রীদের এতদিন দাবি ছিল ভিন্ন রকম। কিন্তু আজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং তেল মজুত রুখতে মাঠে নামাতে হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে। কি ঘটছে আসলে? কেন এই হাহাকার? বাংলাদেশের এই সংকট মুহূর্তে জনক্ষোভের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুরু থেকেই দাবি করে আসছিলেন যে দেশে জ্বালানির কোনো সংকট নেই। একই সাথে যোগ করব, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা, জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে তারাও বলে আসছিলেন যে দেশে কোনো জ্বালানি সংকট নেই। কিন্তু সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে তাদের এই বক্তব্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না। মানুষ যখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছে না, তখন সরকারের এমন সব ঠিক আছে মার্কা বক্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করছে, যার ফলে জনরোষ আশ্রয় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হওয়ায় ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের 9টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে শুধুমাত্র জ্বালানি সংক্রান্ত সমস্যা জনিত আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় এদের প্রধান কাজ। এছাড়া বড় শহরগুলোর পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করেছে সরকার। এই অফিসারদের কাজ হবে প্রতি মুহূর্তের আপডেট সরকারকে জানানো এবং নিশ্চিত করা যেন গাড়ি পিছু তেলের যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছে তার অতিরিক্ত কেউ না নিতে পারে। তবে জ্বালানি সংশ্লিষ্ট মহল বলছে এই পদক্ষেপগুলো অনেক আগে নেওয়া উচিত ছিল। সরকারের এই যে কথামালা যে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে, কোনো সমস্যা নাই, এসব কথার চেয়ে কাজ বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সরকার সেই কাজ করেনি। আগেই কেন এই পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল? কারণ সংকটের আভাস পাওয়া মাত্রই অনেকে বিপুল পরিমাণ তেল মজুত করে ফেলেছে। এমনকি ড্রাম, হাড়ি যাতে পেরেছে ডিজেল নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। ফলে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। এখন প্রশ্ন হলো, এর সমাধান কোথায়? সরকার আশ্বাস দিচ্ছে যে ইরানের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে জাহাজ চলাচল স্বাভাবিক হচ্ছে বা হবে। দুদিন আগে সংবাদপত্রেও এমন সংবাদ বেরোলো যে 6টি দেশের সাথে বাংলাদেশের জাহাজও যে আমাদের তেল আসার যে রুটটা হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। তবে বিশ্লেষকরা মনে করছেন সংকট এত দ্রুত কাটবে না, কারণ বিদেশ থেকে তেল আমদানির জন্য যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন সরকারের কোষাগারে তার ঘাটতি রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার আইএমএফ এবং এডিবির সঙ্গে ঋণের আলোচনাও চালাচ্ছে। আগামী জুনে প্রথম কিস্তির ঋণ পাওয়া গেলে হয়তো পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে। আমরা কথা বলছি মার্চের শেষ, জুন নাগাদ আইএমএফ এর কিস্তি বাকি আছে, সেই কিস্তি পাবে, এডিবির সাথে আলাপ হচ্ছে, এগুলো পাবে, তারপরে তেল আমদানি, তার মধ্যে কি না কি ঘটে যায়। বিজিবিও ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে বিজিবি ইউনিটগুলো সক্রিয়, বিশেষ করে ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। 25শে মার্চ সকাল থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ এই 9টি জেলার 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। অবৈধ মজুদ, বিক্রি প্রতিরোধ এবং নাশকতা রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। এমনকি সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে নৌটহল এবং চেকপোস্ট তল্লাশি জোরদার করা হয়েছে। 1.5 মাস বয়সী তারেক রহমান সরকারের জন্য এটি এক বিশাল চ্যালেঞ্জ। সমালোচকরা প্রশ্ন তুলছেন, পরিস্থিতি কি সরকারের নাগালের বাইরে চলে যাচ্ছে? একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে সামনে আসছে সারের সংকটের অগ্নি সংকেত। এই যে বড় মৌসুমে সার, ইতিমধ্যে আমাদের সার কারখানাগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ সার কারখানায় গ্যাস লাগে, গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। এবং সার আমরা আমদানি করি যে সব জায়গা থেকে, কোথায় যাবেন আপনি? ইরান যুদ্ধ, আমরা কাতার থেকে সার আমদানি করি, সৌদি আরব থেকে সার আমদানি করি,
কাতার, সৌদি আরব থেকে আপনার সার আসতে হলে সেই একই পথ, হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমার সারেরও সংকট হবে। যদিও সরকার জ্বালানি তেলের মতো এখনো বলছে যে আমাদের সারের যা মজুদ আছে তা 1 বছর চলে যাবে, বা এই মৌসুম তো চলে যাবেই। এটাও এই তেলের মতো গাল গল্প কিনা, মিথ্যা আলাপ কিনা, সেটি সময় এলে বোঝা যাবে। এই যে তেল, সার, নানা রকম অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব, কর্মসংস্থান, নানা রকম সমস্যায় জর্জরিত দেশ, সরকার, ইউনূস সরকারের 1.5 বছর দেশের 12টা বাজিয়ে দিয়ে গেছে। কিন্তু বিএনপি সরকারের 1.5 মাসে এখনো পর্যন্ত সরকারের বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে না যে দেশ কোনো সংকটে আছে। এখনো যেন তারা হানিমুন পিরিয়ড পার করছে। হানিমুন কালে বিবাহিতরা যেমন আকর্ষণীয় রোমান্টিক এলাকায় ভিজিট করতে যায়, বিএনপি সরকার এখনো সেই ভিজিটের মধ্যে আছে, ভ্রমণের মধ্যে আছে। কিন্তু সত্যিকার অর্থে ভ্রমণের মধ্যে থাকার মতো অবস্থা কি আছে সত্যিকার অর্থে? মূল প্রবলেম যেগুলো, সেগুলোতে ফোকাস করাটা সরকারের খুব বেশি জরুরি ছিল। সেগুলোতে ফোকাস না করে নতুন নতুন কিছু বিষয় আমদানি করা হয়েছে। ফ্যামিলি কার্ড, সারা বাংলাদেশে কয়জন ফ্যামিলি কার্ড পেয়েছেন? ফ্যামিলি কার্ডের উপকারভোগী কয়জন? খাল খনন কর্মসূচি, কয় কিলোমিটার খাল খনন করেছেন? ঢাক ঢোল পিটিয়ে খাল খনন করলেন, ফ্যামিলি কার্ড বিতরণ করলেন, ইত্যাদি আরো কিছু। ইতিহাস বিকৃত করে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি বানানোর একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মার্চ মাস, যেহেতু আমাদের স্বাধীনতার মাস, স্বাধীনতা দিবস গেল 26শে মার্চ, এই সময়টাই আমরা দেখলাম ইতিহাস বিকৃতির এক নগ্ন প্রতিযোগিতা। আপনার নেতাকে স্বাধীনতার ঘোষক প্রতিষ্ঠা করার চাইতে মানুষের পেটে যে টান পড়ছে, এই যে জ্বালানি সংকট হলে পেটে টান পড়বে, শেষ পান চলবে না। সার সংকট হলে খাদ্য উৎপাদন হবে না, খাদ্য ঘাটতি দেখা যাবে। সেসব সমস্যার দিকে নজর নেই সরকারের। 1.5 মাস বয়সী সরকারের বডি ল্যাঙ্গুয়েজ মোটে আশা জাগানিয়া নয়। আমরা প্রত্যাশা করতেই পারি যে একটা সরকার আসবে, নিশ্চয়ই ভালো কিছু করবে, ভালো কিছু নিয়ে আসবে, কিন্তু এই সরকারের কোনো লক্ষণ নাই। বিদ্যুৎ মন্ত্রী, এই বিদ্যুৎ মন্ত্রীকে আপনারা আগেও দেখেছেন 2001-06 আমলে। সেই সময় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কেমন ছিল, বিদ্যুৎ কেমন ছিল আপনারা দেখেছেন। তিনি তখন প্রতিমন্ত্রী ছিলেন, এখন তিনি প্রমোশন পেয়ে মন্ত্রী হয়েছেন। খারাপ কাজ করলে, কাজের যদি ঘাটতি থাকে, মানুষের ডিমোশন হয়। 1-06 থেকে তিনি এখন প্রমোশন পেয়ে মন্ত্রী হয়েছেন। বুঝুন অবস্থা কেমন হতে পারে। যার ধরুন অভিযোগ উঠছে যে নানা রকম গুরুত্বপূর্ণ সমস্যার দিকে সরকারের আসলে ভ্রুক্ষেপ কম, বরং সরকার ইতিহাস বিকৃতি সহ নানা রকম এই মুহূর্তে যে কাজগুলোর প্রয়োজন নেই সেই কাজগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছে। যখন মানুষের ঘরে খাবার বা গাড়িতে তেল নেই, তখন ইতিহাস বিতর্ক কতটুকু প্রাসঙ্গিক সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জ্বালানি সংকট কেবল একটি অর্থনৈতিক সমস্যা নয়, এটি এখন একটি মানবিক ও রাজনৈতিক সংকটের রূপ নিয়েছে। বিজিবি মোতায়েন করে বা ট্যাগ অফিসার দিয়ে সাময়িকভাবে মজুদ ঠেকানো গেলেও আমদানির স্থায়ী সমাধান না হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে না। সরকার কি পারবে এই সংকট কাটিয়ে উঠতে, নাকি পরিস্থিতি আরো জটিল হবে? আমরা মনে করছি পরিস্থিতি জটিল হবে, শুধু জ্বালানির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা আরো অনেক কিছু সমস্যার কথা বললাম, সেই সমস্যাগুলো আরো তীব্রভাবে দিনকে দিন সামনে আসবে। তখন বিএনপি সরকারের কি হবে? এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। সম্মানিত দর্শক, আমেরিকা যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান, অস্ত্র কিনে ট্রাম্পকে খুশি করতে চান তারেক। এটি একটি শিরোনাম, একটি বাংলা গণমাধ্যমের শিরোনাম সংবাদের। আবার একটি ইংরেজি পত্রিকায়ও দেখলাম ঠিক একই বিষয়ে একটি রিপোর্ট। শিরোনাম হচ্ছে, বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান সেট টু এম্বার্ক অন 5-day US ভিজিট স্টার্টিং মার্চ 29। আজকে 28, কালকে 29। দুটো রিপোর্টেরই কন্টেন্ট ভেতরে যা আছে তা প্রায় এক। জেনারেল ওয়াকার যুক্তরাষ্ট্র যাচ্ছেন 5 দিনের সফরে। এই সফরের মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনা, যার মূল লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করা। 2024-এর জুনে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি জেনারেল ওয়াকারের দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্র সফর। তার প্রথম সফরটি হয়েছিল 2024-এর অক্টোবরে, 5 আগস্টের পরে
ইউনূসের ক্ষমতা গ্রহণের প্রায় 3 মাস পর। 2025 সালের মে মাসেও জেনারেল ওয়াকারের আবার যুক্তরাষ্ট্রের হাওয়াই যাওয়ার কথা ছিল, কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরীণ এবং সরকারি কোন্দলের কারণে তখন সম্ভব হয়নি। তখন এই ইস্যুর কারণে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ইকুয়েশনটিও তখন আলোচনায় এসেছিল। আপনারা জানেন জেনারেল ওয়াকার বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, একজন সেনাপ্রধান হওয়া সত্ত্বেও। তাই তার মার্কিন সফরটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটিকে খুব সহজভাবে দেখবার উপায় নেই। আমরা জানি এর আগে তিনি যখন সফর করেছিলেন সেই সফরে তিনি মার্কিন সামরিক এবং জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সেখানে তিনি শান্তিরক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক সক্ষমতা বাংলাদেশের এসব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। তো সবকিছু যদি আপনি দেখেন আপনার মনে হবে এবার যে তিনি যাচ্ছেন এটিও একটি স্বাভাবিক সামরিক সফর, কিন্তু আসলে ভেতরের গল্পটা বোধহয় এতটা সহজ নয়। আপনারা এই 2-3 দিন আগের কথা, স্বাধীনতা এবং জাতীয় দিবসের দিন সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চান। তিনি বলেছেন তিনি সেনা পরিবারের সন্তান, যথাযথ গুরুত্ব অনুধাবন করেই সেনাবাহিনীকে অত্যাধুনিক সরঞ্জাম এবং অস্ত্র সামগ্রী দিয়ে তিনি শক্তিশালী করে তুলতে চান। খুবই উত্তম চিন্তা। তবে তার এই চিন্তার সঙ্গে জেনারেল ওয়াকারের যুক্তরাষ্ট্র সফরের যোগসূত্র রয়েছে, এটি মানতেই হবে। আবার আমি এটিও বলছি যে এতে দোষের কিছু নেই, বাংলাদেশ অস্ত্র কিনতেই পারে, কেনাই উচিত। তাহলে এটি নিয়ে আসলে কথা বলছি কেন? বলছি এই কারণে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে তিনি এ সংক্রান্ত বেশ কিছু কথা বলেছেন স্পষ্ট করে। সেখানে তিনি লিখেছেন, আশা করি, মানে কোট আনকোট, ব্যবসা ক্ষেত্রে বর্তমান গতি বজায় রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। বর্তমান গতি মানে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আমেরিকা যে সুযোগ সুবিধাগুলো ব্যবসায়ী পেয়েছে, যে প্রতিশ্রুতিগুলো পেয়েছে, সেগুলোকে কার্যকর করার কথাই তিনি হয়তো বুঝিয়েছেন। ট্রাম্প লিখেছেন, আশা করি রুটিন প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে আপনি সঠিক সিদ্ধান্ত এবং পদক্ষেপ গ্রহণ করবেন। এটি নিয়ে গতকালকে আমরা যে একটি কন্টেন্ট করেছি সেখানে বলেছি যে জিসোমিয়া এবং এসিএসএ এই প্রতিরক্ষা চুক্তিটি খুব প্রয়োজন, খুব চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটির কথা ডোনাল্ড ট্রাম্পও মনে করিয়ে দিলেন এবং বললেন এর ফলে, মানে এই চুক্তি দুটি করলে আপনার দেশের, মানে বাংলাদেশের, তিনি তারেক রহমানকে লিখছেন, সেনাবাহিনী, মানে বাংলাদেশের সেনাবাহিনী আমেরিকার তৈরি বিশ্বসেরা এবং উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করতে পারবে। আমাদের দেশের অস্ত্র কেনা, অস্ত্র ব্যবহার আমরা চীন থেকে কিনি, তুরস্ক থেকে কিনি, আরো কোথাও করে বিভিন্ন জায়গা থেকে কেনা হয়। এটি নিয়ে আসলে এক ধরনের অন্য রাজনীতি আছে, অন্য সমীকরণ আছে, সামরিক সক্ষমতার বিষয় আছে। সেই মানে তাত্ত্বিক আলোচনায় বা সেই টেকনিক্যাল আলোচনায় গেলাম না। এখন তিনি বলছেন যুক্তরাষ্ট্রের এটি কিনলে, অস্ত্র কিনলে, সামরিক সরঞ্জাম কিনলে বাংলাদেশের এই লাভ হবে বাংলাদেশ সেনাবাহিনীর। মার্কিন প্রেসিডেন্ট ওই চিঠিতে স্পষ্ট করে বলেছেন তিনি খুশি হবেন বাংলাদেশের নতুন সরকার আমেরিকার অস্ত্র কিনলে। প্রশ্ন হলো এই বার্তার পরে কি নড়েচড়ে বসলো ঢাকা, নাকি পূর্বের সমঝোতা অনুযায়ী চলছে সব? পূর্বের সমঝোতা মানে আমি বলবো 18 মাসের কথা, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে যে পরিকল্পনা, যে ছক নিয়ে তারা গিয়েছিল সেই অনুযায়ী সবকিছু চলছে কিনা এটি আসলে ভেবে দেখা দরকার। অনেক বিশ্লেষক মনে করছেন বাংলাদেশ এখন এমন এক অবস্থানে যেখানে আঞ্চলিক এবং মানে আঞ্চলিক ভূরাজনীতি এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারসাম্য রক্ষা করাই আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেন? কারণ একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলো, চীন আছে, ভারত আছে, পাকিস্তান আছে, এমনকি তুরস্ক, রাশিয়া, এসব নামও বিবেচনায় আসতে পারে। এই অবস্থায় যখন নবীন সরকারটি, মানে তারেক রহমানের সরকারটি খুব বেশি দিন তো হয়নি, এখনো তারা ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। এই সরকার এখনো অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানান চ্যালেঞ্জের মুখে রয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেটাকে আরো ঘনীভূত করেছে। এমন সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী অস্ত্র চুক্তি শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এটি হয়ে উঠতে পারে একটি গুরুত্বপূর্ণ এবং এটিকে বলা হয় সেন্সিটিভ রাজনৈতিক বার্তা, যার প্রভাব বাংলাদেশকে মোকাবিলা করেই সামনের দিনগুলোতে পথে এগোতে হবে। তাই প্রশ্নটা হচ্ছে এরকম যে কেন এখন
কেন এই সময় জেনারেল ওয়াকারের যুক্তরাষ্ট্র সফর? ওই যে আগে বললাম, এই সফরের পেছনে অন্তর্বর্তী সরকারের ছক কাজ করছে কিনা, তাদের প্রতিশ্রুতি মেনে চলতে হচ্ছে কিনা, এবং সেই সরকারের, ইউনূস সরকারের প্রভাব এখনো সক্রিয় আছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আসছে। গত প্রায় 2 বছরে, 18 মাসের কিছু বেশি সময়, আমরা এমন কথা অনেকবার শুনেছি। মাইক্রো ক্রেডিট গাই ইউনূস গত 18 মাস ব্যাপী মার্কিন ডিপ স্টেটের নানান পরিকল্পনাই একের পর এক বাস্তবায়ন করেছেন। আমি বিস্তারিত গেলাম না, আপনারা জানেন সেন্ট মার্টিন নিয়ে আলোচনা, আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল নিয়ে যে আলোচনা, এবং মানবিক করিডোরের নামে যে করিডোর দেওয়ার কথা, এইসব সার্বিক বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের সলা পরামর্শ এবং তাদের সুবিধা মতো বাংলাদেশ কাজ করছে। বাংলাদেশের স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা না করে অন্তর্বর্তী সরকার এই কাজগুলো করেছেন। এই কারণে আসলে কথাগুলো উঠছে, তারা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করেছেন। এবং অনেকেই বলছেন যে এখনো যার জের টানতে হচ্ছে বর্তমান সরকারকে, সেটা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। আবার এমন কথাও শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতায় আসীন হওয়া নিয়েও আসলে কথা আছে। কেউ বলছেন তারেক রহমানের ক্ষমতায় আসীন হওয়ার পেছনে আমেরিকার সক্রিয় ভূমিকা ছিল, আরো মানে নানান দেশের কথা শোনা যায়, কিন্তু আমেরিকার কথাটি খুব জোরে সোরে উচ্চারিত হয়, এবং সেটা যে পুরোপুরি তাদের মানে আমেরিকার স্বার্থের সঙ্গে জড়িত তা নিয়ে কোনো সন্দেহ নেই বা থাকবার অবকাশ নেই। অর্থাৎ যদি আপনারা একটু দেখেন যে শেখ হাসিনা সরকারের পতন 2024-এ, এরপর ইউনূসের উত্থান, এবং 2026-এ ইউনূসের বিদায়, তারেক রহমানের ক্ষমতাসীন হওয়া, সবকিছুই আসলে একটা সুনিপুণ মার্কিন চাল হিসেবেই মনে করছেন অনেকে। এখানে আবার অনেকে এমনটাও বলছেন যে ইউনূস আসলে আমেরিকাকে চিনতে ভুল করেছিলেন বা ভুল করেছেন। কেন করেছেন? কারণ আমেরিকা ততক্ষণ পর্যন্ত একটি দেশের মাথা বা মাথাদের সঙ্গে সম্পর্ক রাখে যতক্ষণ বা যতদিন না তাদের স্বার্থ পূরণ হচ্ছে। যখনই স্বার্থ শেষ, আমেরিকা তাদের বা তাকে ছুড়ে ফেলতেও দেরি করে না। ইউনূসের অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রেও নাকি এমনটাই হয়েছে। নানান সমীকরণ এখানে কাজ করেছে, এই আলোচনায় গিয়ে আমি ভিডিওর কলেবর বাড়াতে চাই না। ইউনূসের সরকারের সঙ্গে মার্কিন ডিপ স্টেটের বোঝাপড়ার যে একটা বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে, কেউ স্বীকার করেনি, কিন্তু হাটে হাড়ি ভেঙে দিলেন সম্প্রতি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনেক কথা তিনি বলেছেন। আসিফ বলেছেন যে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক ব্যক্তি, আপনারা বুঝতে পারছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি পরে বিএনপি সরকারের মন্ত্রী হয়েছেন, মানে পররাষ্ট্রমন্ত্রী। আসিফের অভিযোগ, রাজনৈতিক সুবিধা অর্জনের বিনিময়ে ওই ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে। মানে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে এই সরকারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। মানে তিনি বলছেন যে এখানেও হয়তো আছে ডিপ স্টেটের খেলা, হয়তো কি আছে, এটি ধারণা করা হয়। আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের বাণিজ্য চুক্তির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, নিশ্চয়ই ভুলে যাননি। ইউনূস সরকার বলেছিল চুক্তির শর্ত প্রকাশ করা যাবে না, এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। অথচ দেখা গেল কিছুদিন আগে আমেরিকাই সব শর্ত ফাঁস করে দিয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে খলিলুর রহমান আরো এক কাঠি সরস। তিনি তো বিএনপি এবং জামাতও যে এই খেলায় বা এই চুক্তিতে বা ষড়যন্ত্রে সামিল, সেটা জনগণের সামনে খোলাসা করে দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই এটাও মনে আছে যে ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে যুদ্ধাবস্থার ভয় দেখিয়েছেন, প্রস্তুতি নিতে বলেছেন, এই জন্য অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ক্রয়ের গুরুত্ব দিয়েছেন, প্রেক্ষাপট তৈরি করেছেন। বাংলাদেশে তুরস্কের সহায়তায় একাধিক অস্ত্র তৈরির কারখানা তৈরির উদ্যোগ নিয়েছিলেন। এইগুলোতে কোনো দ্বিমত নেই, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি হোক, বাংলাদেশের নাগরিক হিসেবে এটি আমরাও চাই। আমার বক্তব্য হচ্ছে যে এখানে আমার প্রায়োরিটি কি, অগ্রাধিকার কি, সেটি আসলে গুরুত্বপূর্ণ। একই সময়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে আমরা দেখেছি রীতিমতো উস্কানি দিয়েছে পাকিস্তান, প্রকাশ্যে অপ্রকাশ্যে। প্রকাশ্যে যেমন একটি এসছে, প্রকাশ্যে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের যুব শাখার সভাপতি কামরান সাইদ উসমানী। এক ভিডিও বার্তায় উসমানী বলেছিলেন, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের স্বাধীনতার দিকে কোনো জোর দেয়, মানে অন্য কেউ, তাহলে পাকিস্তানের জনগণ, পাক সেনা এবং আমাদের মিসাইল, মানে পাকিস্তানের মিসাইল বসে থাকবে না। অনেক বড় হুমকি কিন্তু। তবে ইউনূস আমলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের যে রসায়ন ছিল, খুব খারাপ ছিল, শীতল ছিল, সেটা কিন্তু এখন বদলে গিয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন বলা যায় বাংলাদেশ ভারতের মিত্র দেশ, মানে বিএনপি নেতৃত্বাধীন সরকার
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবার উদ্যোগ নিয়েছে। দুই দেশে আসলে এই লক্ষ্যে কাজ করছে। কারণ এখানে আরো নানান প্রেক্ষাপট আছে। চীন এবং পাকিস্তানের চাপ প্রতিহত করতে তারেক রহমানকে পুরোপুরি না হলেও অনেকাংশেই নির্ভর করতে হচ্ছে ভারতের উপর, কারণ এই অঞ্চলে ভারত ইতিমধ্যেই নিজের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন কিন্তু একটাই, বাংলাদেশ কি নিজের কৌশল অনুযায়ী এগোচ্ছে? তারেক রহমান কি নিজের বিচার বুদ্ধি দিয়ে এগোতে পারছেন, নাকি বড় শক্তির চাপে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে? এই যে সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, এটি কি স্রেফ একটি সফর, নাকি এর পেছনে সত্যিই আছে বড় কোনো খেলা? সেই উত্তরই এখন খুঁজছে পুরো দেশ, অর্থাৎ দেশের মানুষ। কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।